সুদিবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্ব থেকে আমরা যে বইটি পড়ছি, বিলেতের প্রথম বাঙালি বণিক শেখ দিন মোহাম্মদ বৃত্তান্ত যে বইটি, সেই বইয়ের মূল অংশে অর্থাৎ শেখ দিন মোহাম্মদের নিজের যে কথাগুলো সেগুলো পড়া শুরু করেছি। অর্থাৎ বইয়ের মূল অংশে আমরা গত পর্ব থেকে প্রবেশ করেছি। তো গতকালকে আমরা প্রথম এবং দ্বিতীয় যে চিঠি দুটো সে দুটো পড়েছিলাম। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ যে চিঠিটা এই দুটো চিঠি পড়ব। তো আশা করি আমার ন্যারেশন আপনাদের সবার ভালো লাগবে। চিঠি 3, মিস্টার বেকারের সাথে বন্ধুত্ব। আমার মা খেয়াল করছিলেন বেকার সাহেবকে প্রথম দেখার পর থেকে আমার আচার আচরণে কিছু পরিবর্তন এসেছে। স্বাভাবিকভাবেই তিনি অনুমান করলেন আমি তার কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। মা ভালো করেই জানত আমি সাহেবের সাথে মিশতাম এবং তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম। সে কারণে তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন আমাকে নিবৃত্ত করার জন্য। তার সকল সতর্কতা সত্ত্বেও আমি আমার নতুন প্রভুর সাথে যোগ দেওয়ার পথ বের করে ফেলেছিলাম। একদিন সকালে আমি মাকে শোকাহত করে বেকার সাহেবের সাথে বাকিপুর চলে গেলাম। পাটনা থেকে বাকিপুরের দূরত্ব বেশি না, ফলে আমরা সেই সকালের মধ্যেই পৌঁছে গেলাম। গঙ্গার তীরে একটা সমভূমিতে বাকিপুর সেনা ক্যাম্পের অবস্থান। 1769 সালে আমরা সেই ক্যাম্পে গিয়ে উঠলাম। তার চারপাশের খোলামেলা পরিবেশ অতি চমৎকার। এই ক্যাম্পে সেপাইদের 4টা রেজিমেন্ট, একটি ইউরোপিয়ানদের রেজিমেন্ট, 2টো অশ্বারোহী বাহিনী এবং একটি ইউরোপিয়ান আর্টিলারি ছিল। আমাদের কমান্ডার ইন চিফ ছিলেন কর্নেল লেজলি। তারপরে মেজর মরিসনের অবস্থান। অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন ল্যান্ডেক। ক্যাপ্টেন ডাফ ছিলেন আর্টিলারির দায়িত্বে। ক্যাম্পটি 2 সারিতে বিভক্ত ছিল। পাটনার দিকের অংশটা জলের সুবিধার জন্য নদীর তীরে ছিল। ইউরোপিয়ান বাংলোগুলো সব ওদিকে। প্রথমে কর্নেল লেজলির বাড়ি, তারপর মেজর মরিসনের বাড়ি। দ্বিতীয় সারিটা প্রথম সারির সমান্তরালে নদী থেকে পোয়া মাইল দূরে। সামনের দিকের অংশে অফিসারদের ঘরবাড়ি, তারপর সৈন্যদের ব্যারাক। মাঝে একটা খালি জায়গা রাখা হয়েছে শারীরিক কসরতের জন্য। ওটা প্রতিদিনের রুটিন কাজ। আরও মাইলখানেক দূরে দেশীয় সিপাহীদের আবাসস্থল, তার অল্প দূরেই ঘোড়া রাস্তাবল। এই ছিল বাকিপুর ক্যাম্পের অবস্থা। অফিসারদের বাংলোগুলো স্থানীয়রা অদ্ভুত স্থাপনা হিসেবে দেখত। চৌকোনা আকৃতির বাড়ির দেওয়ালগুলো বেড়ার তৈরি। বাঁশ আর খড়ের তৈরি চালগুলো অনেকটা আয়ারল্যান্ডের কৃষকদের বাড়ির মতো। প্রবেশপথটা খোলামেলা। ভেতরে ঢুকেই একটা হল ঘর, যার 2 পাশে 2 শাখায় চাকরদের আবাসস্থল। ভেতরের দিকে ডাইনিং রুম, তারপর শোবার ঘর, যেগুলো বড় বড় ফ্রেমের মধ্যে আটকানো পর্দা দিয়ে পৃথক করা। আমাদের অর্থাৎ আয়ারল্যান্ডের দরজা আর জানালাগুলো যেরকম ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে, ঠিক সেরকম। পর্দাগুলো নানা রঙের স্ট্রাইপসের খসখসে মসলিন কাপড়ের তৈরি। সেগুলো এমন পরিপাটি করে জোড়া দেওয়া হয় যেন শীতকালে উষ্ণ থাকে, গরমকালে শীতল হাওয়া প্রবেশ করতে পারে। পর্দাগুলো সূর্যালোক কিংবা মশামাছির প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন মতো ওঠানামা করানো যায়। ভেতরের দিকে চিক নামের এক ধরনের শুকনো বাঁশের অতি সরু কঞ্চির তৈরি পর্দা আছে। নানা ধরনের সুতো দিয়ে সেই বাঁশের কঞ্চিগুলোকে আটকে রাখা হয় বিচিত্র কায়দায়। এটাও পর্দার মতো প্রয়োজন মাফিক ওঠানো নামানো যায়। এই পর্দার মজা হলো, এটা দিয়ে বাইরে থেকে ঘরের ভেতর কিছু দেখা যায় না, কিন্তু ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যায়। কর্নেল আর মেজরের বাংলোগুলো অন্য অফিসারের চেয়ে প্রশস্ত আর খোলামেলা। বাইরে একটা বসার ঘর আছে, আরও আছে আস্তাবল। বাম কোণায় রাস্তার দিকে কর্নেলের গার্ড হাউসের অবস্থান। তার বাংলো এবং অন্য অফিসারদের বাংলোর মাঝের অংশে ইটের দেওয়াল ঘেরা একটা চমৎকার বাগান, যেখানে ডালপাড়া ছড়িয়ে বড় বড় কিছু গাছ দাঁড়িয়ে আছে। ভেতরে নবাবদের তৈরি
ভেতরে নবাবদের তৈরি করা কিছু দৃষ্টিনন্দন দালান আছে, যার কয়েকটির মধ্যে আছে ইংরেজ সাহেবদের বাসস্থান এবং একটি গোলাবারুদের গুদাম। ইউরোপিয়ান সৈন্যদের ব্যারাকগুলো সারিবদ্ধ কিছু কোঠার সমষ্টি, বাঁশের বেড়ার পার্টিশন আর খড়ের তৈরি চাল। সিপাহীদের কুঠুরিগুলোও একই কায়দায় তৈরি। তাদের কারো কারো পরিবার আছে, তারা কাছেই আলাদা ঘর বেঁধে বসবাস করে। এগুলো ছাড়া বাকিপুরে কোনো সরকারি দালান কোঠা নেই, শুধু গোল্ডিং সাহেবের দর্শনীয় বাড়িটি আছে। ওটা ক্যাম্প থেকে 1 মাইল দূরে বেশ খোলামেলা ইংলিশ কায়দায় নির্মিত একটি দালান। একটি উঁচু ভিটের ওপর দালানটা নির্মাণ করা হয়েছে। নদীর তীরে বিস্তীর্ণ খোলা ময়দানের মধ্যে সুগন্ধি মশলার বাগানের মাঝে সেই দালানের চূড়াটা দেখতে অতীব মনোহর। নদীর তীরে সাজানো ফুলের বাগানগুলো তার সাথে বাড়তি সৌন্দর্যের পসরা বসিয়েছে। এই ঐশ্বর্যময় বাড়ির মালিক অমায়িক ভদ্র এবং হাসিখুশি, যিনি অন্যান্য অফিসারদের মধ্যে উঁচু পদের বলে বিবেচিত হতেন। গোল্ডিং সাহেবের বাড়ি থেকে একটু দূরে রামবোল্ড সাহেবের বাড়ি। তিনি কোম্পানির কাজে নৌকা এবং অন্যান্য ছোটোখাটো জিনিসপত্র সরবরাহ করেন। মিস্টার বেকার এই ভদ্রলোককে খুব পছন্দ করতেন এবং প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতেন। আমার নিজের দেশের সম্মান রেখে একটা কথা না বলে পারছি না। এই দুনিয়ায় ইউরোপিয়ান নারীদের ভারতীয়দের চেয়ে বেশি সম্মান যদি কেউ দিয়ে থাকে, তাহলে ইনি হবেন সেই ব্যক্তি। আমার জীবনে যত মানুষের সাথে দেখা হয়েছে, যাদের কথা আমার মনে আছে, তাদের মধ্যে আমি সবচেয়ে সুখী হয়েছিলাম মিস্টার বেকারের সঙ্গ পেয়ে। তিনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা হলেও সবসময় বন্ধুর মতো আচরণ করতেন। আমার মধ্যে পিতৃস্নেহের যে চাহিদা ছিল, অনাত্মীয় হওয়া সত্ত্বেও আমি সেটা তার কাছ থেকে পেয়ে গেছি সব সময়। আমার মনে আছে, সে বছর বহু লোক দুর্ভিক্ষে মারা গিয়েছিল। অতিরিক্ত গরম অনাবৃষ্টিতে জমি শুকিয়ে খটখটে হয়ে গিয়েছিল। মাটিতে আর্দ্রতার অভাবে ফলফলাদির গাছ পর্যন্ত মরে গিয়েছিল। শত শত মানুষ রাস্তায় মরে পড়ে থাকত। যাদের জমিতে কুয়ো থেকে জল দেওয়ার ব্যবস্থা ছিল, শুধু তারাই টিকে ছিল। নবাব এবং অন্যান্য ইউরোপিয়ান অফিসার যাদের আর্থিক অবস্থা ভালো ছিল, তারা গরিবদের জন্য মাঝে মাঝে কিছু খাদ্যশস্য বিতরণ করত। কিন্তু অনাহার ক্লিষ্ট লোকদের শরীরে সেগুলো বহন করার মতো শক্তিও অবশিষ্ট ছিল না। দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলো তাদের অন্নদাতার সামনেই পড়ে মরে থাকত। কেউ কেউ হামাগুড়ি দিয়ে খোলা প্রান্তরে বিলীন হয়ে যেত। তাদের যেসব ধন সম্পদ ছিল, তার কিছুই কাজে আসেনি। ওদের মধ্যে যদি সময় মতো কিছু চাল বিতরণ করা হতো, তাহলে তারা বেঁচে যেত। সোনাদানা কিংবা হীরের খনির চেয়েও দুমুঠো ভাত অনেক বেশি জরুরি ছিল। চিঠি 4, মাকে ছেড়ে নতুন জীবনের পথে। বেকার সাহেবের সাথে চলে যাওয়ার 6-7 মাস হয়ে যাওয়ার পরও মা আমার বিচ্ছেদে একদম কাবু হয়েছিলেন। কোথাকার একজন ইউরোপিয়ানের কাছে তার পুত্রকে হারিয়ে ফেলতে হবে, সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সহ্য করতে না পেরে তিনি একদিন ক্যাম্পে এসে বেকার সাহেবের কাছে কাতরভাবে অনুরোধ করলেন আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। মিস্টার বেকার দয়ালু লোক ছিলেন। তিনি আমাকে ডেকে এনে মায়ের সামনে হাজির করলেন। তারপর কিছুক্ষণ আমার অবস্থা বোঝার চেষ্টা করলেন। আসলে তিনি নিজেও আমাকে জোর করে আটকে রাখতে চাইছিলেন না। আমি যেটা চাই সেটাই তিনি মেনে নেবেন। মায়ের উপস্থিতি আমার মধ্যে একটা গভীর বেদনার সৃষ্টি করল। কিন্তু সেই সাথে আমার এই নতুন অভিভাবক এবং পরম সুহৃদের সাথে যে বন্ধনের সৃষ্টি হয়েছে, এখানে এসে আমার যে নতুন জীবনের সূচনা হয়েছে, সেটাকেও উপেক্ষা করতে পারছিলাম না। বুকে পাথর বেঁধে মাকে বলে দিলাম, আমি যাব না, এখানে ক্যাম্পেই থাকব। মায়ের চোখের প্রবল হতাশাপূর্ণ সেই দৃষ্টি আমার বুকের খুব গভীরে বিদ্ধ করেছিল। আমরা দুজনেই চোখের জলে ভিজলাম,
কাঁদতে কাঁদতে মায়ের গণ্ডদেশ ভিজে গিয়েছিল। শেষমেশ মা যখন বুঝতে পারলেন আমি নিজের সিদ্ধান্তে অটল থাকব, তখন তিনি সেটাকে নিয়তির বিধান বলে মেনে নিয়ে কোনো মতে টলতে টলতে বিদায় নিলেন। কি অবস্থায় মা সেদিন ঘরে ফিরেছিল সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এমন দৃশ্য দেখে মিস্টার বেকার নিজেও খুব মর্মাহত হয়েছিলেন। তিনি এবং তার সহকর্মী অফিসাররা আমাকে উৎফুল্ল রাখার জন্য নানাভাবে চেষ্টা করতেন। আমাকে প্রতিদিন সকালে বাইরে নিয়ে যেতেন। মাঠের মধ্যে মিলিটারিদের ট্রেনিংয়ের প্রক্রিয়াগুলো দেখিয়ে আমোদিত করার চেষ্টা করতেন। সেরকম একটা সময়ে আমাকে একটা রেজিমেন্টের সাথে যুক্ত করা হয়। সেই রেজিমেন্টের সবাই, বিশেষ করে ক্যাপ্টেন গ্রেভলি, আমাকে খুব স্নেহ করতেন। তিনি যতবারই আমার পাশ দিয়ে যেতেন ততবার আমার কুশলাদি জানতে চাইতেন। সবার কাছ থেকে এ ধরনের আন্তরিকতার স্পর্শ পেয়ে আস্তে আস্তে আমার মনোবেদনা কেটে যাচ্ছিল। যখন একা থাকতাম শুধু তখনই মায়ের সাথে ঘটে যাওয়া সেদিনের ঘটনাটা বুকের ভেতর খোঁচা দিত। বেচারি মা তবু হাল ছাড়েননি। তিনি আমার ভাইকে 400 রুপি দিয়ে মিস্টার বেকারের কাছে পাঠালেন আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বোকা মা ভেবেছিল টাকাটা দিলে বেকার সাহেব আমাকে ফিরিয়ে দেওয়ার তাকিদ অনুভব করবেন। কিন্তু বেকার সাহেবের মনটা অনেক বড়। তিনি সেই টাকা গ্রহণ করার দূরে থাক, তিনি উল্টো আমার হাতে একই অঙ্কের টাকা দিলেন মাকে দেওয়ার জন্য। তারপর নিজের পালকি দিয়ে আমাকে মায়ের সাথে দেখা করতে পাঠালেন। আমি মায়ের কাছে গিয়ে বেকার সাহেবের দেওয়া 400 রুপি দিতে চাইলাম, কিন্তু তিনি কিছুতেই নেবেন না। তারপর আমি বললাম তিনি যদি টাকাটা না নেন তাহলে আমি আর কখনো তার সাথে দেখা করতে আসব না। এই হুমকিতে তিনি চোখের জলে ভেসে গেলেও আমার জিত হলো। মাকে কথা দিলাম যখনই সুযোগ পাবো আমি তাকে দেখতে আসব। তারপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পালকিতে করে ক্যাম্পে ফিরে আসলাম। আমরা 6 মাসের মতো বাকিপুরে অবস্থান করলাম। তারপর কর্নেল লেজলির কাছ থেকে আদেশ পেলাম দিনাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমরা দিনাপুর পৌঁছলাম 1770 সালে এবং দেখলাম বেশ কয়েকটি ইউরোপিয়ান এবং সিপাহীদের কোম্পানি সেখানে আগেই ঘাঁটি করেছে। এখানে আমাদের ক্যাম্পে মোট 8টি রেজিমেন্ট আছে, 2টো ইউরোপিয়ান এবং 6টি সিপাহী রেজিমেন্ট। বাকিপুর থেকে দিনাপুরের দূরত্ব 8 মাইল। এখানে নদী তীরে কয়েকটা কামান সজ্জিত ছোট একটা মাটির দুর্গ বাদে আর তেমন কিছু নেই। দুর্গের ভেতরে চমৎকার একটা ব্যারাক আছে, সম্ভবত ভারতের প্রথম সৈন্যাবাস এটি। যখন সৈন্যাবাসটি সাফসুতরো করে বসবাসের উপযুক্ত করা হলো তখন আমরা মার্চ করে ভেতরে প্রবেশ করলাম। এটা পুরোপুরি ইটের তৈরি সুদৃশ্য চৌকোনা একটা দালান। 2 দিকে রাস্তা আর একদিকে গঙ্গা নদী। নদীর উল্টো দিকে ক্যাপ্টেনদের ঘর, যেখানে 2টো বেডরুম আর একটা ডাইনিং রুম আছে। বাইরে একটা অফিস ঘর এবং আস্তাবল। ব্যারাকের পেছন দিকে একটা রান্নাঘরও আছে। খানিক দূরে জেনারেলের বাড়িটা বেশ অভিজাত এবং সুপরিসর দালান। সেখান থেকে কয়েক মাইল পর্যন্ত উন্মুক্ত প্রান্তর দেখা যায়। এটা খুব যত্নের সাথে নির্মিত দৃষ্টিনন্দন একটি বাড়ি। দালানে ওঠার জন্য কয়েক ধাপ মার্বেল পাথরের সিঁড়ি ভাঙতে হয়। অসংখ্য চাকর বাকর কাজ করে ওই বাড়িতে। একই সারিতে উত্তর দিকে ব্যারাক থেকে সুবিধাজনক দূরত্বে একটা হাসপাতাল আছে। চারদিকের কোণাগুলোতে বেশ কয়েকটা কামান বসানো আছে। সকাল বিকেল পতাকা তোলা কিংবা নামানোর সময় সেখান থেকে নিয়মিতভাবে তোপ দাগা হয়। চতুর্থ প্রান্তে আর্টিলারি ব্যারাক এবং তাদের গুদামঘর। পশ্চিম দিকে কয়েক কোম্পানি সৈন্যের ব্রিগেড। উত্তর দিকে ডাক্তার এবং নিম্নপদস্থ কর্মচারীদের বাসস্থান। সেখান থেকে মাইল খানেক দূরে সিপাহীদের কুঠির। আমার মনে হতো জেনারেলের বাড়ির মতো এত চমৎকার কোনো বাড়ি এই দুনিয়াতেই নেই। বাড়ির সামনে এবং পেছনে পাথরের ঢাকা পথ,
সেখানে সৈন্যদল এবং চাকর বাকরেরা অবসর সময় ঘোরাঘুরি করে, চিত্ত বিনোদন করে। বাড়ির চারদিক ঘিরে আছে একটা মাটির তৈরি দুর্গ দেয়াল। উত্তর থেকে দক্ষিণ দিকে একটা সাধারণ রাস্তা চলে গেছে, যেটা পূর্ব পশ্চিমমুখী একটা রাস্তার সাথে মিশেছে। আশপাশের গ্রামে যে বাড়িগুলো ছড়ানো ছিটানো আছে, সেগুলোর পাশে উর্বর জমিতে চাষাবাদ করা হয়েছে। চারপাশে সুন্দর সুন্দর বাগান তৈরি করা হয়েছে। ব্যারাক থেকে একটা রাস্তা বের হয়ে ইউরোপিয়ানদের বাজারের দিকে চলে গেছে। আরেকটা রাস্তা সৈন্যদের কুঠিরের দিকে গেছে। কর্নেল মর্গ্যান, গডার্ড এবং টটিংহ্যাম এখানকার দায়িত্বে থাকবেন এই বছর। এখন যেহেতু কোথাও গোলমাল নেই, সেনাবাহিনীর অধিকাংশ লোকদের সাধারণ কাজকর্মে নিয়োজিত করা হয়েছে। আমি যখন খুশি মায়ের সাথে দেখা করতে চলে যাই। মা অবশেষে আমার অনুপস্থিতি মেনে নিয়েছে। আমার ভাইও মাঝে মাঝে আমাকে দেখতে ক্যাম্পে চলে আসতো। তো আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ যে চিঠিটা, সে দুটো চিঠি পড়লাম এবং এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে মূলত মিস্টার বেকারের সাথে পরিচয়, মিস্টার বেকার দ্বারা তিনি শেখ দিন মোহাম্মদ কীভাবে প্রভাবিত হয়েছিলেন, মিস্টার বেকারের সাথে তার সম্পর্কটা কতটা গভীর ছিল এবং মিস্টার বেকার মানুষ হিসেবে কত ভালো ছিলেন, কতটা কেয়ারিং ছিলেন, সেটার অনেক উদাহরণ, অনেক ঘটনা আমরা এখানে শুনতে পেলাম আজকের ন্যারেশনে। এবং তার পাশাপাশি তার মায়ের সাথে যে একটা খুব আবেগঘন পরিস্থিতির যে মুখোমুখি হতে হয়েছিল, যে তার মা, প্রথমেই বলা হয়েছে যে তার মা ভয় পাচ্ছিল যে তার ছেলে এই আর্মিদের সাথে ঘুরতে ঘুরতে এই ছেলেকে তিনি হারিয়ে ফেলবেন, সেই ভয়টা ছিল। এবং তিনি মিস্টার বেকারের কাছে এসেছিলেন শেখ দিন মোহাম্মদের মা, যে তার ছেলেকে ফিরিয়ে দিতে, কিন্তু আসলে তার ছেলেই থাকতে চাইছিল, শেখ দিন মোহাম্মদ নিজেই সেই ক্যাম্পে থাকতে চাইছিল, সেই কোম্পানি আর্মির সাথে তিনি থাকতে চাইছিলেন। এবং আপনারা ন্যারেশনে শুনলেন যে পরে সেটাকে কিভাবে মীমাংসা করা হলো ব্যাপারটাকে। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে এখানে, অনেক কথা হলো যেটা নিয়ে, সেটা হচ্ছে যে তাদের ক্যাম্পগুলো, এখানে বিভিন্ন ক্যাম্পের নাম এসছে, আমার সবগুলো এই মুহূর্তে মনে নেই, আর নিশ্চয়ই ন্যারেশনের ভিডিও দেখলে আপনারা অবশ্যই সেগুলো নাম জানতে পারবেন। তো সেই ক্যাম্পগুলোর বর্ণনা তিনি দিয়েছেন এবং প্রত্যেকটা ক্যাম্প খুব ডিটেইল যে এক্সপ্লেনেশন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যেরকম এক একজন অফিসারের বাসস্থান কোথায় ছিল, আস্তাবল কোথায় ছিল, তাদের আমোদ প্রমোদের ব্যবস্থা কী ছিল, এই সব কিছু ব্যাপারে আমরা একটা খুব ডিটেল এক্সপ্লেনেশন পাচ্ছি, যেটা ঐতিহাসিকভাবে যদি কেউ রিসার্চ করে, আমার মনে হয় এই বইটা সে কারণে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোম্পানি আমল নিয়ে বা কোম্পানির যে আর্মি ছিল সে বিষয় নিয়ে যদি কেউ রিসার্চ করতে যায়, আমার মনে হয় তাদের এই বইটা একবার হলেও পড়তে হবে। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাকে যে বিষয়টা খুব বেশি মনে একরকম নাড়া দিয়েছে, সেটা হচ্ছে শেখ দিন মোহাম্মদ এবং তার মায়ের মধ্যে যে বিষয়টা। তার মা খুব চেষ্টা করেছেন আসলে তার ছেলেকে ফেরত নেওয়ার, কিন্তু তার ছেলে আসলে ফেরত যেতে চাইছিলেন না বাড়িতে। তিনি তার নিজের একটি নতুন জীবন শুরু করেছেন। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সৈন্যদল আছে, সেখানে তার একটি নতুন জীবনের সূচনা হয়েছে, সেটাকে তিনি ছাড়তে চাচ্ছেন না। এবং সম্ভবত তিনি তার জীবনের যে ভবিষ্যৎ, সেটা এই যে সৈন্যদলে যে কাজ করছেন, এই যে ব্রিটিশদের সাথে তার যে একটা উঠা বসা, এটার উপর ভিত্তি করেই উনি সম্ভবত ওনার ভবিষ্যৎটাকে প্ল্যান করছিলেন, যার কারণে তিনি কোনোভাবেই রাজি ছিলেন না তার বাড়িতে ফেরত যাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় যে যদি আমরা ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে এইটা ছিল সব থেকে আমার কাছে একটু কঠিন লেগেছে এই জিনিসটা পড়তে বা এই জিনিসটা অনুভব করতে, যে আপনার মা এত করে আপনাকে একটা জিনিস বললো, আপনি পরে সেটা কোনোভাবেই শুনলেন না। আসলে আমি জানি না আমি সে জায়গায় থাকলে কি করতাম। আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার মা খুবই আলাদা একজন মানুষ। আমার মা হয়তো আসতেনই না, আমার মা বলতেন যে গেছে গেছে থাক, ওইনেই থাক, কিছু কইরে খা, এরকম হয়তো আমার মা বলতো। কিন্তু শেখ দিন মোহাম্মদের মা আমার মায়ের থেকে খুবই আলাদা একজন মানুষ। যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে শেষমেশ চিঠির শেষে আমরা জানতে পারলাম যে শেখ দিন মোহাম্মদের মা আসলে শেখ দিন মোহাম্মদের যে অনুপস্থিতি, তার ছেলের যে অনুপস্থিতি, এটাকে একরকম মেনে নিয়েছিলেন। তো সামনে আরও অনেক ঘটনা আছে। এখন আমরা মাত্র চতুর্থ চিঠিটা শেষ করলাম, সামনে আরও অনেক চিঠি আছে। আমি জানি না, আমি আসলে গুনে দেখিনি কতগুলো চিঠি বাকি আছে, কিন্তু বইয়ের যেই অংশটা আমরা এখন পড়ছি, এখন শুধু চিঠি আর চিঠি। এই চিঠি
যে চিঠিগুলো তিনি লিখেছেন এটাই কিন্তু শেখ দিন মোহাম্মদের বৃত্তান্ত হিসেবে সম্ভবত বিবেচিত হচ্ছে, কারণ এই চিঠির আকারে যে লেখাগুলো তিনি লিখেছেন এখানেই কিন্তু তার জীবনের সব কথা আমরা মূলত দেখতে পাচ্ছি। তো অলরেডি আমাদের পর্বগুলো বেশ ইন্টারেস্টিং হচ্ছে, ডে বাই ডে বেশ ইন্টারেস্টিং হচ্ছে। আমরা যত গভীরে যাচ্ছি এই বইয়ের আমাদের এপিসোডগুলো ইন্টারেস্টিং হচ্ছে, এবং এ কারণে আমি মনে করছি পরবর্তী পর্বটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হবে। ইনি পঞ্চম এবং ষষ্ঠ চিঠিতে কী লিখেছেন না লিখেছেন সেটা জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের আছে, আমারও আছে। তো সেটা যদি জানতে হয় পরবর্তী পর্বে অবশ্যই থাকবেন। আমি পঞ্চম এবং ষষ্ঠ চিঠি যেটা সেটি আপনাদেরকে ন্যারেশন করে পাঠ করে শোনাবো। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন।